সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অজস্র রুলের ভিড়ে কি আপনি নিজেকে হারিয়ে ফেলছেন? এত রুলস মুখস্থ করেও কি পরীক্ষায় ভালো করতে পারছেন না? যদি খুব অল্প সংখ্যক রুলস জেনে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবচেয়ে ভালো করতে চান, এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পর্ব 3 নিয়ে ক্লাসগুলো করব। তো আজকে আমরা যে রুলসগুলো পড়ব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি এখান থেকে আপনার যে কোনো পরীক্ষায় প্রশ্ন এসে থাকবে। আর যারা পর্ব 1 আর পর্ব 2 দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এবং আই বাটনেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা পার্ট 1-এ শিখেছিলাম রুল নাম্বার 1 থেকে 5, পার্ট 2 থেকে শিখেছিলাম 6 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা রুল নাম্বার 11 থেকে 15 পর্যন্ত শিখব। তো রুল নাম্বার 11 শুরু করা যাক। রুল নাম্বার 11 হচ্ছে যে বোথ অফ, মেনি অফ, অল অফ, সাম অফ, মোস্ট অফ এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তারপরে আর্টিকেল দা থাকবে এবং এখানে একটা নাউন থাকবে এবং একটা ভার্ব থাকবে। এখন প্রশ্ন হচ্ছে নাউনটা কি সিঙ্গুলার থাকবে না প্লুরাল থাকবে? ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে? আমরা মনে রাখবো বোথ অফ, মেনি অফ, অল অফ, সাম অফ, মোস্ট অফ এটার পর আর্টিকেল দা এর পর আমরা যে নাউন ব্যবহার করব নাউনটা হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটাও হবে হচ্ছে গিয়ে প্লুরাল। ওকে, আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, খুব ভালো মতো বুঝে যাব। এখানে রয়েছে মোস্ট অফ দ্য গার্লস, এখানে দেখেন মোস্ট অফ রয়েছে, এই যে এখানে দেখেন আমরা মোস্ট অফ থেকে এনেছি মোস্ট অফ, তারপর আর্টিকেল দা রয়েছে। আচ্ছা এখানে গার্লস, এখানে তো নাউনটা আমরা প্লুরালে দিব, দ্যাট মিনস ঠিকঠাকই আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভার্বটা কোন জায়গায় দিব? মূলত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ভার্বটা কোনটা আমরা ইউজ করব। তাহলে এখানে কি হবে? মোস্ট অফ দ্য গার্লস, যেহেতু আমরা নাউনটা হচ্ছে প্লুরাল, ভার্বটা হচ্ছে প্লুরাল, তাহলে আমরা ইজ প্লুরাল নাকি আর প্লুরাল? অবশ্যই আর প্লুরাল, দ্যাট মিনস আর হবে রাইট অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে মোস্ট অফ দ্য গার্লস আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। দ্বিতীয় উদাহরণটা অল অফ রয়েছে, তারপর আর্টিকেল দা রয়েছে এবং বয়েস এটাও প্লুরাল রয়েছে এবং ভার্বটা আমরা প্লুরাল দিব। হ্যাজ প্লুরাল নাকি হ্যাভ প্লুরাল? আমরা অবশ্যই জানি হ্যাভ হচ্ছে প্লুরাল, দ্যাট মিনস পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে all of the boys have done their work। তো আমরা রুল নাম্বার 11 শিখলাম যে বোথ অফ, মেনি অফ, অল অফ, সাম অফ, মোস্ট অফ এর পর আর্টিকেল দা বসবে এবং নাউনটা হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হবে হচ্ছে প্লুরাল। এখন আমরা রুল নাম্বার 12টা দেখি। রুল নাম্বার 12কে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভগ্নাংশের নিয়মও বলা হয়ে থাকে। কেন ভগ্নাংশের নিয়ম বলা হয়ে থাকে? পেছনের দিকে লক্ষ্য করুন, এখানে রয়েছে 1/3 অফ, 1/4 অফ, 2/3 অফ, তারপর হচ্ছে 3/4 অফ, আ কোয়ার্টার অফ, আ হাফ অফ, 3/4 অফ। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভগ্নাংশ বোঝাচ্ছে। দ্যাট মিনস যদি এই 1/3 অফ, 1/4 অফ এগুলো যদি থাকে এবং এগুলোর পর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এখানে আনকাউন্টেবল এই অংশটাকে একটু মার্ক করে রাখেন, কারণ সিঙ্গুলার এবং অবশ্যই আনকাউন্টেবল নাউন হতে হবে। যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা ভার্বটা ইউজ করবো হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। আর যদি প্লুরাল নাউন হয়ে থাকে তাহলে আমরা ভার্বটা ইউজ করব হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। দ্যাট মিনস আমরা মনে রাখবো 1/3 অফ, 1/4 অফ, 2/3 অফ, 3/4 অফ এই সবগুলোর পর যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর প্লুরাল নাউন থাকলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। উদাহরণের দিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 2/3 অফ, অর্থাৎ আমরা একটা ভগ্নাংশের মতো অংশ পেলাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেয়ার্স। আচ্ছা এই প্লেয়ার্স এই অংশটা কি আমরা কি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন নাকি প্লুরাল নাউন? অবশ্যই এটা প্লুরাল নাউন, যেহেতু এই ভগ্নাংশ অর্থাৎ 2/3 অফ এটার পর যেহেতু আমরা প্লুরাল নাউন পেয়েছি, দ্যাট মিনস এখানে ভার্বটাও হবে হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। তাহলে এখানে আমরা কি লিখবো যে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? অবশ্যই হ্যাভ হবে। দ্যাট মিনস পুরো বাক্যটা হবে হচ্ছে গিয়ে 2/3 অফ প্লেয়ার্স হ্যাভ প্লেড ম্যাচ এগেইনস্ট অস্ট্রেলিয়া। দ্বিতীয় উদাহরণটা 1/4 অফ ভগ্নাংশের অংশটা পেলাম, তারপরে সুগার। আচ্ছা সুগার কি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন নাকি প্লুরাল নাউন? অবশ্যই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, সুগার তো আমরা গুনতে পারি না। আচ্ছা তারপরে যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা ভার্বটাও সিঙ্গুলার দিই, তাহলে ইজ হবে না আর হবে? অবশ্যই আমরা এখানে ইজ দিব হচ্ছে গিয়ে ভার্বের অংশে। দ্যাট মিনস আমরা মনে রাখবো ভগ্নাংশের পর যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা ভার্বও দিব হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যদি ভগ্নাংশের পর যদি আমরা প্লুরাল নাউন পেয়ে থাকি তাহলে ভার্বও দিব হচ্ছে আমরা গিয়ে প্লুরাল ভার্ব। রুল নাম্বার 13
খুবই ইম্পর্টেন্ট আর কনফিউজিং একটা রুল। এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ। এ নাম্বার অফের পর আমরা নাউন প্লুরাল দেই এবং ভার্বটাও আমরা দেই হচ্ছে গিয়ে প্লুরাল, ভার্বটাও দেই হচ্ছে আমরা প্লুরাল। আর দ্য নাম্বার অফের পর আমরা নাউন প্লুরাল দিলেও আমরা ভার্বটা দেই হচ্ছে গিয়ে সিঙ্গুলার। এটাই হচ্ছে আমাদের নিয়ম যে এ নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে গিয়ে প্লুরাল, দ্য নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে গিয়ে সিঙ্গুলার। উদাহরণের দিকে লক্ষ্য করি, এখানে রয়েছে এ নাম্বার অফ, ওকে, তারপর স্টুডেন্টস, প্লুরাল হওয়ার কথা, প্লুরাল হয়েছে, কিন্তু ভার্ব কোনটা হবে? এ নাম্বার অফ যেহেতু রয়েছে তাহলে ভার্বটা তো হবে হচ্ছে গিয়ে প্লুরাল, তাহলে ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে রাইট অ্যান্সার। পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস আর ওয়ার্কিং হার্ড দিস ডেজ। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ থাকলে তারপর নাউনটা হয় হচ্ছে প্লুরাল রয়েছে। এখন দ্য নাম্বার অফ থাকলে আমরা ভার্ব কোনটা দেই? ভার্ব দেই হচ্ছে গিয়ে সিঙ্গুলার, দ্যাট মিনস এখানে ইজ হবে হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে গিয়ে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ওয়ার্কিং হার্ড দিস ডেজ। দ্যাট মিনস আমরা মনে রাখবো এ নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে গিয়ে প্লুরাল, দ্য নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে গিয়ে সিঙ্গুলার। রুল নাম্বার 14টা আমরা একটু দেখি। এখানে রয়েছে ডিস্ট্যান্স, দ্যাট মিনস দূরত্ব, মানি, দ্যাট মিনস টাকা পয়সা, ওয়েট ওজন, আর হাইট উচ্চতা। যদি সিঙ্গেল ইউনিট বা সাম বা কালেকশন, দ্যাট মিনস সহজ কথায় একত্র যদি বোঝায় দূরত্ব, টাকা, উচ্চতা এবং হচ্ছে ওজন একত্র যদি বোঝায় তাহলে আমরা দিব হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। ওকে, যদি একত্র বোঝায়। আর সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি বা ডিফারেন্টলি যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা দিব হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে রয়েছে 20 কিলোমিটার্স ইজ হবে নাকি আর হবে আ লং ডিস্টেন্স টু ওয়ার্ক। যেহেতু একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যদি সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি, ডিফারেন্টলি এই যে বিভক্তিমূলক যে শব্দগুলো রয়েছে যদি এই শব্দগুলো যদি বাক্যে না দেওয়া থাকে তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব চোখ বন্ধ করে দিয়ে দিতে পারি। যেহেতু এখানে কোনোটা দেয়া নেই তাহলে হবে কি 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়ার্ক। তারপরের সেন্টেন্সটা 20 কিলোমিটার্স ড্যাশ, এখানে রয়েছে ইজ অথবা আর, রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রেস ইন্ডিভিজুয়ালি। এই যে ইন্ডিভিজুয়ালি এই শব্দটা যেহেতু রয়েছে দ্যাট মিনস আমরা বুঝবো এখানে বিভক্ত বোঝাচ্ছে, একত্রে বোঝাচ্ছে না। যদি বিভক্ত বোঝায় তাহলে আমরা ভার্ব দিব হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। তাহলে এখানে হবে হচ্ছে 20 কিলোমিটার্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রেস ইন্ডিভিজুয়ালি। দ্যাট মিনস আমরা মনে রাখবো ডিস্টেন্স, মানি, ওয়েট, হাইট এগুলো যদি একসঙ্গে বোঝায় তাহলে আমরা ভার্ব ইউজ করবো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এগুলো যদি বিভক্ত বোঝায় তাহলে আমরা ভার্ব ইউজ করবো হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। রুল নাম্বার 15, সহজ একটা রুল দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিই। এখানে রয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। যদি কোনো সেন্টেন্স এই অংশগুলি দিয়ে শুরু হয় তারপরে আমরা যে ভার্বটা দিব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মূলত এই প্রশ্নটা এসে থাকে, সেই ভার্বটা সবসময় V2 হবে। এটা আমরা একদম মাথায় গেঁথে নিই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পর ভার্বটা সবসময় V2 হয়। এখানে আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, এখানে রয়েছে ইট ইজ টাইম, দ্যাট মিনস ইট ইজ টাইম দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? উই টেকের V2 কি? টেক, টুক, টেকেন, টুক হচ্ছে V2, তাহলে এখানে আমরা অ্যান্সার দিব হচ্ছে ইট ইজ time we took a good decision। তারপর হচ্ছে it is high time we call him। যেহেতু it is high time এই অংশটুকু রয়েছে তাহলে আমরা কি দিব? আমরা এখানে V2 দিব। call এর V2 কি? called। call এর V2 হচ্ছে গিয়ে called। দ্যাট মিনস আমরা মনে রাখবো it is time, it is high time, it is about time এর পর সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসে।